আমরা প্রায়ই ভাবি এই যে জ্ঞান চর্চা বা ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলো বুঝি খুব আধুনিক যুগের বিষয়, কিন্তু আজ আমরা প্রায় ২০০০ বছরেরও বেশি পুরনো একটা বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রতিসম্ভিদা মার্গ নিয়ে বসেছি। আর এটা দেখতে যে জ্ঞানের বিশ্লেষণ নিয়ে তাদের ভাবনা ঠিক কতটা গভীর আর প্রাসঙ্গিক ছিল। আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা হলো, এই প্রাচীন মানচিত্র কি একবিংশ শতাব্দীতেও আমাদের চিন্তার পথ দেখাতে পারে? প্রশ্নটা খুবই চমৎকার। আর দেখুন, এই আলোচনাটা আমরা করতে পারছি একটা অসাধারণ বঙ্গানুবাদের কারণে। ২০১২ সালে মানে পূজ্য বনভান্তের ৯৩তম জন্মদিনে ভদন্ত ইন্দ্রগুপ্ত ভিক্ষু, ভদন্ত সুমন স্থবির, ভদন্ত বর্ণাভ ভিক্ষু সহ একদল গুণী ভিক্ষু এই জটিল গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন। তাদের এই চেষ্টার জন্যই কিন্তু আজ আমরা এই গভীর জ্ঞানতত্ত্ব নিয়ে এত সহজে কথা বলতে পারছি। তাহলে চলুন সেই জ্ঞান সমুদ্রে ডুব দেওয়া যাক। প্রথমেই বইটার নামটা দিয়েই শুরু করি, প্রতিসম্ভিদা মার্গ। বেশ ভারী একটা শব্দ, এর মানেটা ঠিক কি? প্রতিসম্ভিদা মার্গ এটা একটা পালি শব্দ। একে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়, প্রতিসম্ভিদা আর মার্গ। মার্গ মানে তো আমরা জানি পথ বা উপায়। আসল মজাটা আছে প্রতিসম্ভিদা শব্দটার মধ্যে। পালি ইংলিশ ডিকশনারি অনুযায়ী এটা এসেছে পতি, সম আর ভিদা থেকে। ভিদা শব্দের মূল অর্থ হল ভেদন, মানে চিড়ে ফেলা, বিশ্লেষণ করা। তার মানে কোনো বিষয়কে কেটে কুটে তার ভেতরটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার যে জ্ঞান। ঠিক ধরেছেন। তাই প্রতিসম্ভিদার আক্ষরিক অর্থ হল বিশ্লেষণাত্মক জ্ঞান বা অ্যানালিটিক্যাল নলেজ। সুতরাং পুরো শব্দটার মানে দাঁড়াচ্ছে বিশ্লেষণাত্মক জ্ঞানের পথ। এটা কিন্তু কোনো গল্প বা উপদেশের সংকলন নয়, বরং এটা হলো মন আর প্রজ্ঞাকে শানিত করার একটা পদ্ধতিগত নির্দেশিকা। এটা তো দারুণ ব্যাপার। তার মানে এটা জ্ঞানের একটা হাউ টু গাইড। কিন্তু আমাকে যেটা অবাক করছে সেটা হলো এর অবস্থান। গ্রন্থটা তো ত্রিপিটকের সূত্রপিটকের অংশ, তাই না? যেখানে সাধারণত সূত্র বা সংলাপের মাধ্যমে ধর্মকথা বলা হয়, সেখানে এমন একটা বিশ্লেষণাত্মক প্রায় টেকনিক্যাল ম্যানুয়ালের মতো বই কি করছে? এটাই এই বইটির সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটা। আপনার কথাই ঠিক। এর রচনাশৈলী সত্যপিটকের বাকি গ্রন্থগুলোর চেয়ে একেবারে আলাদা। এর ধরনটা মানে স্টাইলটা অনেক বেশি অভিধর্ম পিটকের মতো। অভিধর্ম যেমন করে চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ এইসব বিষয়কে একেবারে চুলচেরা বিশ্লেষণ করে, এখানেও ঠিক সেই ভঙ্গিটা খুব স্পষ্ট। তাহলে ব্যাপারটা অনেকটা একটা কবিতার বইয়ের ভেতরে হঠাৎ করে একটা ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্ট খুঁজে পাওয়ার মতো। পণ্ডিতেরা এটা নিয়ে কি বলেন, কেন এটা এখানে? এই বিষয়ে গবেষকদের মধ্যে বেশ কিছু মত আছে। যেমন ধরুন, প্রখ্যাত পণ্ডিত জিপি মালাসেকেরা মনে করেন এই গ্রন্থটি সম্ভবত আদিতে অভিধর্ম পিটকেরই অংশ ছিল। পরে সংকলনের কোনো একটা পর্যায়ে এটিকে ক্ষুদ্রক নিকায় অর্থাৎ সূত্রপিটকের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। এর ভেতরের গঠন, ভাষারীতি, চিন্তার গভীরতা সবকিছুই কিন্তু অভিধর্মের দিকেই ইঙ্গিত করে। আচ্ছা, বেশ। তাহলে চলুন এই ব্লুপ্রিন্টের ভেতরে ঢোকা যাক। বইটি কিভাবে সাজানো হয়েছে? এর কাঠামোটা খুবই যৌক্তিক আর গোছানো। পুরো বইটিকে ৩টে প্রধান বর্গ বা বিভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো মহাবর্গ, দ্বিতীয়টা যুগনন্দ বর্গ, আর তৃতীয়টা হলো প্রজ্ঞাবর্গ মানে প্রজ্ঞাবর্গ। আর প্রত্যেকটা বর্গের ভেতরে আবার 10টা করে কথা বা আলোচনার বিষয় আছে। সব মিলিয়ে মোট 30টা অধ্যায়। আর বইটা শুরুই হচ্ছে জ্ঞান কথা দিয়ে। জ্ঞানের পথ নিয়ে বই, আর তার প্রথম অধ্যায়ের নাম জ্ঞান। খুবই মন্তকি। কিন্তু আমি শুনেছি এখানে জ্ঞানের যে তালিকা দেয়া আছে তার রীতিমতো মাথা ঘুরিয়ে দেবার মতো। হ্যাঁ, মহাবর্গের এই প্রথম অধ্যায়েই মোট ৭৩ প্রকার জ্ঞানের একটা বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। ৭৩ রকম? বলেন কি, জ্ঞানের এত রকম ফের করার দরকারটা কি? জ্ঞান তো জ্ঞানই, তাই না? এখানেই বৌদ্ধ দর্শনের গভীরতা। দেখুন, ৭৩ প্রকার জ্ঞানের এই তালিকাটা দেখানোর উদ্দেশ্য শুধু সংখ্যা দিয়ে চমকে দেওয়া নয়। এর পেছনের দর্শনটা হলো জ্ঞান কোনো একটা অখণ্ড বা মনোলিথিক জিনিস নয়। এটা অনেকটা একজন দক্ষ মেকানিকের মতো, যিনি শুধু জানেন না যে ইঞ্জিনটা কাজ করছে না, বরং তিনি ইঞ্জিনের প্রতিটি ছোট পার্টসকে আলাদাভাবে চেনেন এবং কোনটা বিগড়েছে তা নিখুঁতভাবে বলতে পারেন। ঠিক সেইভাবেই মনের প্রতিটি অবস্থা, প্রতিটি উপলব্ধি স্তরকে আলাদাভাবে চেনা এবং তাকে উন্নত করা সম্ভব। দারুণ উপমা। তার মানে এটা হলো মনের এক প্রকার অ্যানাটমি চার্ট। কয়েকটা উদাহরণ দিলে মনে হয় বুঝতে আরও সুবিধা হবে। এই ৭৩ প্রকারের মধ্যে কি কি ধরনের জ্ঞান আছে? অবশ্যই, একেবারে গোড়ার দিকে
3 ধরনের জ্ঞানের কথা বলা আছে, যা জ্ঞানার্জনের পদ্ধতির ওপর ভিত্তি করে ভাগ করা, যেমন শ্রুতময় জ্ঞান। এই জ্ঞান আমরা অন্যের কাছ থেকে শুনে বা বইপত্র পড়ে লাভ করি, অনেকটা আজকের একাডেমিক পড়াশোনার মতো। মানে পুঁথিগত বিদ্যা, তাই তো? এক কথায় তাই। এরপর আছে শীলময় জ্ঞান। এটা হলো নৈতিক জীবনযাপন বা শীল পালনের মাধ্যমে অর্জিত প্রজ্ঞা। যে ব্যক্তি সৎ, দয়ালু আর সংযমী জীবনযাপন করেন, তার মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের স্বচ্ছতা ও স্থিরতা আসে। আর সেই স্থিরতা থেকে যে উপলব্ধি জন্মায়, সেটাই শীলময় জ্ঞান। বাহ! তার মানে এটা শুধু কি জানি তার উপর নির্ভর করে না, বরং আমি কেমন মানুষ তার উপরও নির্ভর করে। এটা বই পড়ে পাওয়া সম্ভব নয়। একেবারেই না। আর তৃতীয়টি হল সমাধিভাবনময় জ্ঞান। এটি সমাধি বা গভীর ধ্যান অনুশীলনের মাধ্যমে সরাসরি অর্জিত জ্ঞান। এটা কোনো অনুমান বা শোনা কথা নয়, এটা হলো প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে পাওয়া উপলব্ধি। যেমন ধরুন, অনিত্য বা পরিবর্তনশীলতার জ্ঞান বইয়ে পড়া এক জিনিস, আর ধ্যানের গভীরে গিয়ে নিজের শরীরের প্রতিটি কোষের পরিবর্তনকে চাক্ষুষ করা সম্পূর্ণ অন্য জিনিস। আমি যদি ঠিক বুঝে থাকি, তাহলে প্রথমটা হলো তথ্য বা ইনফরমেশন, দ্বিতীয়টা হলো আচরণের মাধ্যমে পাওয়া স্বচ্ছতা, আর তৃতীয়টা হলো প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আসা প্রজ্ঞা বা উইজডম। জ্ঞানের এই স্তরগুলো তো অসাধারণ। ঠিক তাই। এছাড়াও আরও অনেক গভীর স্তরের জ্ঞান আছে। যেমন ধরুন ধর্মস্থিতি জ্ঞান। এটি হলো অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কিছুর কারণ প্রতীতি বা কার্যকারণ সম্পর্ক বিষয়ে জ্ঞান। অর্থাৎ জগতের কোনো কিছুই বিচ্ছিন্ন নয়, সব কিছুই কোনো না কোনো কারণের ফল এবং অন্য কোনো ফলের কারণ। এই গভীর সত্যটি উপলব্ধি করাই হলো ধর্মস্থিতি জ্ঞান। এটা তো প্রায় আধুনিক বিজ্ঞানের কার্যকারণ তত্ত্বের একটা আধ্যাত্মিক সংস্করণ। এই তালিকাটি সত্যিই জ্ঞানের এক বিশাল জগৎ খুলে দেয়। কিন্তু এবার বইটির মূল নামে ফেরা যাক। যেহেতু এর নাম প্রতিসম্ভিদা মার্গ, তাই নিশ্চয়ই ওই প্রতিসম্ভিদা বা বিশ্লেষণাত্মক জ্ঞানেরও নির্দিষ্ট প্রকারভেদ আছে। একদম। এই গ্রন্থের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে 4 প্রকার প্রতিসম্ভিদা। এই 4টি হল সেই বিশ্লেষণাত্মক জ্ঞানের মূল স্তম্ভ। কি সেই 4টি স্তম্ভ? প্রথমটি হল অর্থ প্রতিসম্ভিদা। এর মানে হল অর্থ, তাৎপর্য বা ফলাফল সম্পর্কে বিশ্লেষণাত্মক জ্ঞান। কোনো একটা কাজের বা ঘটনার পরিণতি কি হতে পারে, তার সম্ভাব্য ফলাফল কি দাঁড়াবে, সেই বিষয়ে স্বচ্ছ ধারণা রাখার ক্ষমতা। আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হল ধর্ম প্রতিসম্ভিদা। এখানে ধর্ম মানে কারণ বা হেতু, অর্থাৎ কোনো ঘটনার পেছনের মূল কারণটা কি, কোন কোন শর্তের কারণে এটা ঘটছে, সেই কার্যকারণ সম্পর্ককে ভেদ করে দেখার জ্ঞান। এক মিনিট। তার মানে ধর্ম হলো কেন হচ্ছে সেই জ্ঞান, আর অর্থ হলো এর ফলে কি হবে সেই জ্ঞান। কারণ এবং ফলাফল যে কোনো বিশ্লেষণের তো এটাই মূল ভিত্তি। কিন্তু এর সাথে বাকি দুটো কি? তৃতীয়টি বেশ অন্যরকম এবং আজকের দিনে অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। সেটা হলো নিরুক্তি প্রতিসম্ভিদা। এটা হলো ভাষার ব্যুৎপত্তি, ব্যাকরণ এবং সঠিক প্রয়োগ সম্পর্কিত জ্ঞান। অর্থাৎ কোনো বিষয়কে নির্ভুল এবং দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করার ক্ষমতা। এক মিনিট, আপনি যখন ভাষার জ্ঞানের কথা বললেন, আমার মাথায় সঙ্গে সঙ্গে আজকের ফেক নিউজ বা মিস ইনফরমেশনের সমস্যাটা চলে এলো। তার মানে বৌদ্ধ দর্শনে হাজার হাজার বছর আগেই বলে দেওয়া হয়েছে যে সত্যকে জানতে হলে বা প্রকাশ করতে হলে ভাষার সঠিক ব্যবহার জানাটা কতটা জরুরি। এটা তো অবিশ্বাস্য। ঠিক এই কারণে এই গ্রন্থটি আজও এত প্রাসঙ্গিক। আর চতুর্থ এবং শেষটি হল পঠিভান প্রতিসম্ভিদা। এর মানে উপস্থিত বুদ্ধি বা প্রত্যুৎপন্ন মতিত্বের জ্ঞান, অর্থাৎ কোনো বিষয়কে তাৎক্ষণিকভাবে উপলব্ধি করা, তার বিভিন্ন দিক বিশ্লেষণ করা এবং সেই মুহূর্তে তা ক্লিয়ারলি ব্যাখ্যা করার যে ক্ষমতা, সেটাই পঠিভান। এটা অনেকটা ইম্প্রোভাইজ করার ক্ষমতা, কিন্তু সেটা গভীর জ্ঞানের উপর ভিত্তি করে। তাহলে অর্থ মানে ফলাফল, ধর্ম মানে কারণ, নিরুক্তি মানে ভাষা এবং পঠিবান মানে উপস্থিত বুদ্ধি। এই 4টে জ্ঞানকে একসাথে করলে তবেই কোনো বিষয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ সম্ভব। কিন্তু এটা তো তত্ত্বের কথা হলো। এটাকে কি বাস্তবে প্রয়োগ করে দেখা যায়? ধরুন, আমরা যদি কোনো একটা আধুনিক সমস্যা, যেমন জলবায়ু পরিবর্তন, এই বিষয়ে এই ফ্রেমওয়ার্কটা প্রয়োগ করতে চাই, তাহলে কেমন দাঁড়াবে? খুব ভালো একটা উদাহরণ। চলুন চেষ্টা করা যাক। প্রথমে আসবে ধর্ম প্রতিসম্ভিদা বা কারণের জ্ঞান। আমরা প্রশ্ন করব, জলবায়ু পরিবর্তনের কারণ কি? গ্রিনহাউস গ্যাস নির্গমন, বনভূমি ধ্বংস, শিল্পায়ন, এই সব কিছুর পেছনের বৈজ্ঞানিক এবং সামাজিক কারণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে। বেশ, কারণগুলো বোঝা গেল। এরপর আসবে অর্থ প্রতিসম্ভিদা, অর্থাৎ
ফলাফলের জ্ঞান। এর ফলে কি হচ্ছে বা হতে পারে? সমুদ্রের জলস্তর বৃদ্ধি, চরম আবহাওয়া, খাদ্য সংকট, বাস্তুতন্ত্রের বিনাশ, এই সমস্ত পরিণতিগুলো বোঝা। একদম। এবার আসবে নিরুক্তি প্রতিসংবিদা। আমরা এই সমস্যাটা নিয়ে কিভাবে কথা বলছি? আমরা কি ক্লাইমেট চেঞ্জ বলছি নাকি ক্লাইমেট ক্রাইসিস? এই শব্দগুলোর প্রভাব কি? বিজ্ঞানীরা যে ডেটা দিচ্ছেন সেটা কি সাধারণ মানুষের কাছে বোধগম্য ভাষায় পৌঁছানো যাচ্ছে, নাকি ভাষার জটিলতার কারণে এর গুরুত্ব হারিয়ে যাচ্ছে? এই ভাষাগত বিশ্লেষণটা খুবই জরুরি। এটা তো একটা দারুণ পয়েন্ট। প্রায়ই দেখা যায় সঠিক তথ্য থাকা সত্ত্বেও ভাষার কারণে বার্তাটা ঠিকমতো পৌঁছায় না। আর সব শেষে আসবে পটিভান প্রতিসংবিধা। হ্যাঁ, এই পর্যায়ে সমস্ত কারণ, ফলাফল এবং ভাষাগত দিকগুলো বুঝে নিয়ে যখন কোনো আন্তর্জাতিক সম্মেলনে বা সাধারণ মানুষের সামনে এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন হবে, তখন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে কার্যকরভাবে বিষয়টিকে উপস্থাপন করার ক্ষমতা। বিভিন্ন প্রশ্নের মুখে ভেঙে না পড়ে উপস্থিত বুদ্ধি দিয়ে তার মোকাবেলা করা। এই 4টি দিক একসাথে কাজ করলেই জলবায়ু পরিবর্তনের মতো একটি জটিল বিষয়কে সামগ্রিকভাবে বোঝা এবং বোঝানো সম্ভব। অসাধারণ। এটা তো শুধু আধ্যাত্মিক সাধনা নয়, যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক গবেষণা বা এমনকি দৈনন্দিন সমস্যার সমাধানের জন্য একটা দারুণ মডেল হতে পারে। আজকের আলোচনায় আমাদের যে মূল প্রশ্নটা ছিল যে এই প্রাচীন মানচিত্র আজকের যুগে পথ দেখাতে পারি কিনা, তার উত্তর তো আমি পেয়েই গেছি। এটা শুধু পথই দেখায় না, বরং আমাদের হাতে একটা শক্তিশালী কম্পাস তুলে দেয়। একেবারেই। প্রতিসংবিদা মার্গ আমাদের শেখায় যে জ্ঞান মানে শুধু তথ্য সংগ্রহ করা নয়। জ্ঞান হল অভিজ্ঞতাকে, বাস্তবতাকে বিশ্লেষণ করার একটি জীবন্ত প্রক্রিয়া। এই গ্রন্থটি সাধকদের জন্য একটি বিস্তারিত মানচিত্রের মতো কাজ করে, যা জ্ঞানের প্রতিটি স্তর এবং তার বিভিন্ন দিককে স্পষ্টভাবে চিহ্নিত করে দেয়। এটা নিছক অন্ধ বিশ্বাস নয়, বরং অভিজ্ঞতালব্ধ প্রজ্ঞার একটি সুসংগঠিত এবং প্রয়োগযোগ্য পথ। আজকের এই গভীর আলোচনার শেষে জানেন, একটা নতুন প্রশ্ন মনে জাগছে। এই গ্রন্থে যেভাবে জ্ঞানকে ৭৩টি ভাগে এবং বিশ্লেষণকে 4টি স্তম্ভে ভাগ করা হয়েছে, তা আমরা মূলত বাহ্যিক জগৎ বা তথ্যকে বোঝার জন্য ব্যবহার করার কথা ভাবলাম। কিন্তু যদি আমরা এই একই তীক্ষ্ণ বিশ্লেষণাত্মক কাঠামোটি আমাদের নিজেদের ভেতরের জগতের দিকে ঘোরাই, আমাদের প্রতিদিনের চিন্তা, উদ্বেগ, রাগ বা অনুমানের উপর যদি এই ধর্ম, অর্থ, নিরুক্তি আর পটিভানের টুলকিট প্রয়োগ করি, তাহলে আমরা নিজেদের মন সম্পর্কে কি জানতে পারব? নিজের চিন্তার প্রক্রিয়াকে এত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের ব্যক্তিগত জীবনে কি পরিবর্তন আনতে পারে?